আসসালামু আলাইকুম। রাজনীতি মানেই ড্যাশিং, কুনোয়িং, গুতাইং, ল্যাঙ্গিং। আপনি রাজনীতিও করবেন সুবোধ বালকের মতো, লজ্জাবতী ছেলের মতো মাথা নিচু করে এক কোণে দাঁড়িয়ে থাকবেন, লজ্জাবতী কুমারীর মতো ঘোমটা টেনে আর একজনের ঘাড়ের পিছনে আড়াল নেবেন। ওটা তো রাজনীতি হবে না আপনার দিয়ে। অনুগত বাহিনী হবেন আপনি, অনুসারী হবেন। কিন্তু রাজনীতির নেতা হতে গেলে যে কাউকে, যত বড় শক্তিশালী লোক হোক না কেন, তাকে ড্যাশিং মারতে হবে, তাকে কনুই মারতে হবে, তাকে গুতা মারতে হবে, ধাক্কা দিতে হবে, কোমর মাজা পাছা দিয়ে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে দিতে হবে। তারপরে না আপনার রাস্তা ক্লিয়ার হবে। ফুটবল খেলা দেখেন না, যতটুকু না পায়ের খেলা বলের সাথে হয়, তার থেকে বেশি খেলা হয় দুই হাতের ব্যবহার, মাজার ব্যবহার, যেটা ক্যামেরায় কাভারেজ আসে না। ক্যামেরা দেখায় ফুটবলের পায়ের অংশটা, বাকিটা যখন ধরা পড়ে যায় তখন ফাউল। তার আগে ব্যাপক শারীরিক শক্তি অপোনেন্ট প্লেয়ারের সাথে ব্যয় হয়ে যায়। শারীরিক যুদ্ধের একেবারে পুরা কলা কৌশলটাই ওই রকমের রপ্ত করে নিতে হয়। রাজনীতিটাও সেরকম। বর্তমান প্রধানমন্ত্রীর নিরাপত্তায় যারা নিয়োজিত, তারা কি একেবারে বোকা, বুদ্ধিহীন? তারা কি জানে না যে নেতার কে প্রিয়ভাজন, কে অপ্রিয়ভাজন, নেতার কখন কাকে ব্যবহার করবার জন্য সামনে তুলে দিতে হবে, কাকে আবর্জনা হিসাবে এখন দূরে ঠেলে রাখতে হবে? রাজনীতিতে একটা কথা আছে, প্রয়োজনের সময় তাকে মূল্যায়ন করো, প্রয়োজন শেষ তাকে ভুলে যাও। এ রাজনীতির চরম সত্য বাক্য। বিগত সরকারের থেকে একেবারে আপনি খুঁজে দেখেন, শুরু থেকেই যাদেরকে সামনে নিয়ে দলকে প্রাচুর্যময় করা হয়, মহিমান্বিত করা হয়, আলোকিত করা হয়, সময়ের প্রয়োজনে তাকে ততটাই ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। রবিউল ইসলাম নয়নের কথা বলছিলাম। রবিউল ইসলাম নয়ন, তার সম্বন্ধে কে না জানে, আগে জানুক আর না জানুক, কিন্তু 5ই আগস্টের পরে বিএনপির যে মিছিল মিটিং বা যেসব সমাবেশ সম্মেলন হয়েছে, তাকে কে না দেখে নাই? কাউকে চড়াচ্ছে, কারো থাবড়াচ্ছে, গুতাচ্ছে, কখনো দৌড়াচ্ছে, মাইকিং নিয়ে বিভিন্ন ওই বানরের ভেলকিবাজের মতো স্লোগান দিচ্ছে, মিছিল দিচ্ছে, মানে বাচ্চাদের মতো লাফালাফি নাচানাচি করছে, বিভিন্ন অঙ্গভঙ্গি করে নিজেকে প্রকাশ করছে বিভিন্নভাবে। অর্থাৎ তাকে দৃষ্টিতে আনবার জন্য অনেক ছলাকলা তিনি দেখিয়েছেন, করেছেন। কিন্তু তারেক রহমান সাহেব যখন লন্ডন ছিলেন, বাংলাদেশের যে যুব সমাজকে নিয়ে যুগপৎ আন্দোলন বলেন, মিছিল সমাবেশ বলেন, তিনি ব্যবহৃত হয়েছেন বা নিজে রাজনীতির মাঠে নিজেকে রাজনৈতিক নেতা হিসাবে আগানোর জন্য অনেক কিছুই করেছেন। অন্তরালে যাই থাক না কেন, এটা তো অনেকেই শুনেছে। তারেক রহমান নিজেই রবিউলকে বলছে, রবিউল ওদেরকে থামতে বলো, বা রবিউল তুমি নিজে থামো। অথবা মাগুরার সেই ঘটনাটি, যে মেয়েটিকে দিয়ে, রবিউলকে দিয়ে তার চিকিৎসা করাইয়ে, ওই সময় রবিউল বেশি ফোকাসে আসলো। এখন কথা হলো, তারেক রহমান বলে না, যে কোনো শীর্ষস্থানীয় নেতাই কে কখন পাশে বসবেন, কে কখন পাশের থেকে উঠে যাবেন, নেতার বিহেভিয়ার বা নেতার ওই সময়কার মুভমেন্টই বলে দেবে যে কে পাশে বসবে, কাকে পাশের থেকে তুলে দিতে হবে। এখন রবিউল ইসলাম নয়ন, তারেক রহমান সাহেব তাকে চেনেন, আমি জানি তাকে চেনেন, তার নিরাপত্তায় থাকা লোকজনও তাকে চেনেন, কিন্তু সেই পরিচিত লোকজন রবিউল ইসলাম নয়ন এক সাধারণকে ধাক্কাচ্ছে, জনসাধারণকে। আর নিরাপত্তায় থাকা ব্যক্তিগুলা তারা এসে রবিউল ইসলাম নয়নকে ধাক্কাচ্ছে। আপনার কি ধারণা হয়, মনে হয় যে এই লোকগুলা রবিউল ইসলাম নয়নকে চেনে না?
জানে না? অবশ্যই জানে। তাহলে ধাক্কাচ্ছে কেন? রবিউল ইসলাম নয়নকে ধাক্কিয়ে সরিয়ে দিচ্ছে কেন? কি এমন অপরিচিত হয়ে গেল স্বল্প সময়ের ভিতরেই যে রবিউল ইসলামকে তারেক রহমানের নিরাপত্তা থাকায় ব্যক্তিরা ধাক্কাচ্ছে? এখন কথা হলো, কিলের ওজন দেখে, সাইজ দেখে বুঝতে হয় যে কিলটা কি হাতের থেকে পড়লো নাকি একবার মনের ভিতর থেকে পড়লো। এইটা অনুধাবন করবার ক্ষমতা থাকতে হয়। কিন্তু নেতা হতে গেলে যে নির্লজ্জ হইতে হয়, অনেক নির্লজ্জ। এতটাই নির্লজ্জ যে তাদের যত একটি সামাজিক স্ট্যাটাস থাকে, যেমন তাদের সরকারি লাইসেন্স থাকে, তাদের সীমিত জায়গায় থাকে যেখানে সে তার বৈধতা পায়। কিন্তু রাজনীতি এমন একটা জায়গা যে দলীয় লাইসেন্স না থাকলেও, তার চলাফেরার সীমাবদ্ধতা না থাকলেও তাকে দিগন্তের পথে যেমন দৌড়াইতে হয়, তেমনি অগাধ বিচারণের পথে, নির্লজ্জের পথেই তাকে এগোতে হয়। বড় বড় যারা কাভারেজ পেয়ে নেতা হয়েছে বিতর্কিতভাবে, বিতর্কিতরাই বেশি অগ্রসর। যেমন ডাক্তার শাহিদুর রহমান, আমি নামই বলে ফেললাম এই জন্যই। এই লোকটাকে নিয়ে কিন্তু রুমিন ফারহানাকে নিয়ে অনেক নেক্কারজনক কথাবার্তা হয়েছে মিডিয়াতে, কিন্তু পরিচিতি পেয়েছে এই কাজগুলো করে। তার যতটুকু রাজনৈতিক কর্মকাণ্ড কোথায় কী করেছে সেটা আমার মনে হয় আমিও জানি না, কেউ বলতে পারে না, বলার সুযোগও নেই, তেমন কোথাও পাওয়া যায়নি তাকে। কিন্তু টক শোতে বসে তিনি কথা বলতেন, টক শো। তারপরেও কিন্তু বড় ধরনের সামাজিক এবং মিডিয়ায় কাভারেজ পেয়েছে ওই অনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে ব্যাপকভাবে পরিচিতি লাভ করে ফেললেন। এবং সেখান থেকে তিনি বর্তমান প্রধানমন্ত্রীর কোনো এক বিষয়ের বিশেষ উপদেষ্টা। আপনাদের শামীম ওসমানের কথা মনে আছে? কতটা উচ্ছৃঙ্খল ব্যক্তি জীবনে, রাজনৈতিক জীবনে কতটা উচ্ছৃঙ্খল। এরাই কিন্তু সবচেয়ে বড় নেতা। আপনি যদি ঘুমিয়ে থাকেন, ঘুমন্ত অবস্থায় থাকেন, পরিস্থিতির জন্য সামনে না আসেন, যে কোনোভাবেই হোক, চুরি করে ধরা পড়েন, ডাকাতি করেন, ছিনতাই করেন, যে কোনোভাবেই হোক, মিডিয়ার সাথে সম্পর্ক রেখে মিডিয়ার মাধ্যমে আপনাকে আগে পরিচিত হইতে হবে, ফেজে আসতে হবে। এমনও হতে পারে আপনি অনৈতিক কর্মকাণ্ডে কোনো মেয়েকে নিয়ে অসামাজিক কার্যক্রমে জড়িয়ে পড়েছেন, সেটাও মিডিয়াতে আনতে হবে। বড় মিডিয়া না পারেন অন্তত সামাজিক মিডিয়ায় আনতে হবে। সামাজিক মিডিয়ার মাধ্যমে প্রচার হওয়ার পরেই বেশ কিছু পয়সা করি যে কোনো টেলিভিশনের সম্পাদক সাহেবকে দেবেন, বেশি না, 50,000 1 লাখ টাকা দিলেই ওই সামাজিক মাধ্যমের পুরানো তথ্যপাত্রই আপনাকে মিডিয়ায় ফোকাস করে দেবে। আর এই যে একবার মিডিয়া ধরে ফেললেন, মিডিয়া একবার আপনাকে হাইলাইটস করলো, আপনি উঠে গেলেন, আপনি নেতা। এখন পরবর্তীতে কে দেবে না যে তার কি নৈতিকতার স্খলন ঘটেছিল, তার কি চরিত্রের কালিমায় লেপন করা হয়েছিল, সেটা বড় কথা না। সেটা হলো তখন আপনি তারকা, স্টার হয়ে যাবেন। নাটকের স্টার না, রাজনীতিতেও এখন বড় বড় স্টার করে দিচ্ছে এই মিডিয়াগুলা। আপনার রংপুরের কুড়িগ্রামের যে তাজুল ছেলেটা, যে নিজে নিজে সাংবাদিক না, কিন্তু সাংবাদিকের ভূমিকায় অবতীর্ণ হয়ে তার এলাকার দুর্দিনের দুরবস্থার কথা তুলে ধরত তার মনোবল, সততার থেকে। তারপরে যে কোনোভাবেই হোক, কেউ না কেউ তাকে সামান্য একটু স্পেস করে দেওয়ার ফলে সে এখন পুরাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাভারেজ করে বসে আছে এবং একেবারে নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এখন স্থানীয় উপজেলা প্রশাসন তার পাশে, জেলা প্রশাসন তার পাশে, অনেক কেন্দ্রীয় তাকে বাড়ি করে দিচ্ছে। এই যে উঠে গেল, একসময় হিরো আলম বলেন, সুরা সিদ্দিক বলেন, যে কোনো যারাই বলেন না কেন, মিডিয়া সামাজিক মাধ্যমের মাধ্যমে আপনি যদি একবার মিডিয়ার সামনে উপস্থিত হতে পারেন, আপনি নেতা। এখন কথা হলো যে ধাক্কা ধাক্কি করছে, কে ধাক্কাচ্ছে না। তার মানে কি এই রবিউল ইসলাম নয়ন
তারেক জিয়ার একটি অভাজন পাত্রে পরিচিত হয়েছেন। অভাজন ব্যক্তি হিসাবে তারেক জিয়ার কাছে বর্তমানে অবহেলিত জায়গায় অবতীর্ণ হয়েছেন। আপনার কি ধারণা যে তারেক জিয়ার ন্যূনতম একটি ইঙ্গিত ছাড়া তার নিরাপত্তায় থাকা ব্যক্তিরা নয়নকে ধাক্কা মারতে সাহস পাবে? অসম্ভব। কিন্তু কেন? নয়নের ব্যক্তিগত পারফরমেন্স, ব্যক্তিত্ব, সে যেভাবে উপস্থাপন করেছে সেটাই পাওয়ার প্রয়োজন। হয়তো তিনি মিডিয়াকে তার পিছনে লেলিয়ে রেখেছিলেন তাকে হাইলাইটস করবার জন্য, কিন্তু ক্যামেরাম্যানরা তার যে ভালো জায়গাটা সেইটা না হাইলাইটস করে, যেখানে সে তার শরীরকে ব্যবহার করেছে, হাতকে ব্যবহার করেছে, সেই সব জায়গাগুলো তুলে ধরেছেন। হয়তো তিনিও ভেবেছিলেন এটা দেখে তারেক রহমান হোক, দল হোক, যেই হোক খুশি হবেন যে সে দলের জন্য বৃহত্তর পদক্ষেপ নিচ্ছে, রিস্ক নিচ্ছে, নিরাপত্তার জন্য একেবারে আইন শৃঙ্খলা বাহিনীর থেকেও তার পারফরমেন্স আরও উন্নত, আরও ভালো, ডিপেন্ডেবল। হয়তো তাকেও এই এনাদের মতো করে হয়তো তার নিরাপত্তায় হোক বা উপদেষ্টা পরিষদে হোক কোথাও না কোথাও বিশ্বস্ত অনুচরের মতো রেখে দেবেন। কিন্তু না, হিতে বিপরীত এমনটাই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যে প্রচারটা অনেকেই নেগেটিভ হিসাবে নিয়েছে, অত্যন্ত ন্যাক্কারজনক হিসাবে নিয়েছে, এবং দলের ভালো ভালো প্রতিষ্ঠিত জেলার নেতাদের গায়ে তিনি হাত তুলে ফেলেছেন, যে পরবর্তীতে ওইসব জেলার থেকেই সরাসরি তারেক রহমানের কাছে রবিউলের বিরুদ্ধে অবজেকশন এসেছে যে ছেলেটাকে থামতে বলে। কারণ যার যার জেলায় এক একজন নেতা সম্মানিত ব্যক্তি, তারা দলকে কমান্ড কন্ট্রোল করেন, নেতৃত্ব দেন। কেন্দ্রে বসে তাদেরকে যদি অবহেলা করা হয়, তাদের গায়ে যদি হাত তোলা হয়, নিরাপত্তার নামে ধাক্কা দেওয়া হয়, কথার মাধ্যমে অসম্মান প্রদর্শন করা হয়, ওই জেলাভিত্তিক যখন তাদের আবার সমাবেশ সমাগম হয়, সাধারণ যে সমর্থক বা তৃতীয় চতুর্থ মানের নেতারা এটা নিয়ে প্রশ্ন তোলেন যে আমাদের অমুকের গায়ে কেন তিনি এটা করলেন। এই জায়গাটা নষ্ট করবার জন্য রবিউল ইসলাম নয়ন পচন ধরিয়ে দিয়েছেন রাজনীতির নেতাদের ভিতরে। তাহলে কি আমরা ঢাকাতে গিয়ে সম্মান পাবো না? তাহলে কি আমরা দলের যে কর্মকাণ্ড তার সাথে শরিক হতে গিয়ে তারেক রহমানই পছন্দের কোনো ব্যক্তির হাতে নিগৃহীত হব, অপমানিত হব? এই যে দলের ভিতরে আরও একটি, এটা ভাঙনের সুর বলবো না, কারণ রবিউল ইসলাম নয়ন এত বড় কেউ না যে দলের ভাঙার ভিতরে তার বড় অঙ্কি অবদান থাকবে। তত বড় নেতা তিনি হননি এখনো। এবং দক্ষিণের যুবদল নেতা তো ওরকম নেতা ঝড়ের মতো আসে যায়, অনেক অনেক ভুরি ভুরি পড়ে আছে। যারা ওই বিশ্বস্ত, যারা বাইজিদ বোস্তামিতে গেছেন দেখবেন ছিঁড়া চাদর কম্বল গায়ে দিয়ে মাজারের দুই পাশে, রাস্তার দুই পাশে শুয়ে আছে, লম্বা চুল, গায়ে ময়লায় চেটচেটি স্যাটসেটি হয়ে গেছে, কি খাচ্ছে কি হচ্ছে না হচ্ছে পড়ে আছে। আপনি সিলেটে গেলেও শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজারে ওরকমের দেখবেন, বাগেরহাটে গেলেও খান জাহানালের মাজারে দেখবেন, আপনি ফুরফুরা শরীফ গেলেন আরও বেশি, সেখানে আরও বেশি, সেখানে একেবারে বিশ্বস্ত। এদেরকে, তারা তো একটা ধার্মিক ভাবাবেগ নিয়ে অবস্থান করে, আর এরা হচ্ছে বিশ্বস্ত কুকুরের মতো এদের চরিত্রকে দেখাইতে চায় নেতাদের কাছে যে কতটা বিশ্বস্ত তারা, একেবারে তাদের জন্য জান উজাড় করে দিতে পারে। কিন্তু আমি তাদের কাছে যদি বলি আপনার যদি কোনো পদবি না দেওয়া হয় তখন কি করবেন? তখন আসেন, তখন আসবে না। আপনাকে যদি কোনো বড় ধরনের টেন্ডারের, বড় ধরনের কোনো উন্নয়নমূলক যে কর্মকাণ্ডগুলো হয় তার কোনো টেন্ডার না দেওয়া হয়, আপনাকে যদি বড় ধরনের কোনো ব্যবসায়ের লাইসেন্সের সুযোগ না দেওয়া হয়, তাহলে কি করবেন? তখন বিরাজ ভাজন হয়ে যাবেন, তখন না। কিন্তু এখন তাদের উদ্দেশ্যটা হলে এই জায়গাটুকুন ব্যবহার করে যে যে জায়গা, যারা একটু নার্ভ দুর্বল, যেসব জায়গাতে সবল মারা যায়
বেছে বেছে তাদের কাছে গিয়ে ওরা এই নেতাগিরিটা ফলানোর জন্যই এইভাবে পশুবৃত্তি প্রচার করে থাকে। যেখানেই থাকুন না কেন আপনি, আপনার ব্যক্তিত্ব হোক পরিমার্জিত, আপনার স্বভাব হোক ভদ্রচারিত, আপনার নৈতিকতা হোক শিক্ষার যে বহিঃপ্রকাশটা, ভদ্রতা যে পারিবারিক শিক্ষাটা, সেটা যেন সব জায়গাতেই প্রকাশ পায়। আপনার চলাফেরা, কথা, আপনার বেহিবারের মানুষের সাথে অ্যাটিটিউডটা সব কিছু মিলেই যদি আপনাকে সমন্বিতভাবে একটি ক্লিন ইমেজের সাদা মনের নেতা মনে হয়, সেটা সবাই গ্রহণযোগ্য করে নেবে। যাদেরকে আপনি অপমান করেছেন, যারা সরাসরি তারেক রহমান সাহেবের সাথে আপনার বিষয়ে কথা বলেছেন, আপনি যদি তাদের কাছে ভদ্ররচিতভাবে এই ভূমিকাটাই প্রকাশ করতেন, ওনারাই আপনার জন্য হয়তো বলতো ছেলেটা ভালো। আমরা আসছিলাম অত্যন্ত ভদ্র সমীহের সাথে, আমাদেরকে বরণ করেছেন, আমাদেরকে রিপ্লেসমেন্টের সুযোগ দিয়েছেন, অন্যদের থেকে স্পেস করে দিয়েছেন। ছেলেটাকে আরও কোথাও রাখা যায় কিনা, ঘটনা তো সেরকমই হওয়া উচিত ছিল। কিন্তু জেনে রাখুন, যারা ধাক্কাচ্ছে জেনে শুনে বুঝেই কারোর ইঙ্গিতেই ধাক্কাচ্ছে। রবিউল ইসলাম নয়ন এখন যতই বিবৃতি দিক, যাই বলুক না কেন, ওই জায়গাটার থেকে আবার সেই জায়গা পুনরুদ্ধার করতে হলে, যে লেখালেখি করছে আমি দেখছি অনেক কিছু ভালো কাজ বা কোথায় কি করছেন, উনি আবার শুরু থেকেই শুরু করতে চাচ্ছেন সম্ভবত। কিন্তু যেটা করে ফেলেছেন ওর থেকে বের হয়ে আসতে সামাজিক মাধ্যমে অন্তত ক্ষমাটা যেন চেয়ে নেন, যে যাদের সাথে আমি এই বেয়াদবিটা করেছি, আমি ভুলবশত বা আমার বয়স অনুপাতে আবেগে আমাকে বিব্রত করে তুলেছে, আবেগে আমাকে তাড়িত করেছে, আমি আবেগের জন্যই এটুকু আপনাদের সাথে বেয়াদবি করেছি, ক্ষমা করে দিন। এবং তারেক রহমান সাহেব যেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আমার জন্য নয়, দলের জন্য কাজ করতে চাই। দেখা যাক ভবিষ্যতে কী হয়। আসসালামু আলাইকুম।